প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। লেফটেন্যান্ট তানজিম সরোয়ার, অভিবাদন বাংলাদেশ শিরোনামে ছোট করে একটু কথা বলবো, যদিও অত্যন্ত স্পর্শকাতর সেন্সিটিভ বিষয়। বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরীণ কিছু দুর্বলতা প্রকাশ পাবার মতো কিছু কথা হয়তো বলতে হতে পারে। তারপরেও অত্যন্ত শ্রদ্ধাবোধ, অত্যন্ত ভালোবাসা, আত্মবিশ্বাস রেখেই বাংলাদেশ সেনাবাহিনীর এই সূর্য সন্তানকে নিয়ে ছোট্ট করে দু একটি কথা বলতে চাচ্ছি। স্বাধীনতার পরই হিল ট্র্যাক্সে শান্তি বাহিনীর উৎপাত শুরু হলেই, যখন বাংলাদেশ সেনাবাহিনী হিল ট্র্যাক্সে ঢুকতে শুরু করে, বিশেষ করে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরেই বাংলাদেশ সেনাবাহিনী হিল ট্র্যাক্সে অবস্থান নিতে থাকে। তাদের উৎপাত বৃদ্ধি পাওয়ায় নানা ধরনের বাইরের থেকে উস্কানি হয়। শুরু থেকে ফাঁসিয়াখালীতে আর্মি সার্ভিস কোরের একটি কোম্পানি থাকত। মূলত সার্ভিস কোর সেনাবাহিনীর একটি লজিস্টিক সাপোর্টিং কোর, আর্মস, ভেহিক্যাল, ফুডস, বুচারি এগুলো সাপ্লাই দিয়ে থাকে। দুলহাজারাতে একটা ইনফেন্টারি ব্যাটালিয়নের কোম্পানি থাকতো, যারা দুলহাজারা লামার রোডের কিছু অংশ, আলীকদম ওদিকের কিছু অংশ, দুলহাজারা থেকে হালুয়াঘাটের খ্রিস্টান মিশনারি, মগপাড়া, বোমপাড়া, মাঝিপাড়া, এগুলো ইনফেন্টারি ব্যাটালিয়নগুলো অপারেশনাল যে কাজগুলা তারা দেখাশোনা করত। কিন্তু আর্মস অপারেশনে আর্মি সার্ভিস কোরের অফিসার্স বা আর্মি সার্ভিস কোরের উপরে দায়িত্ব এই আর্মস কালেকশন অপারেশনে কেন পড়ল আমার বোধগম্য নয়। বাংলাদেশে যে কোনো দুর্যোগময় ঘটনা ঘটতে পারে, সিডর, ঘূর্ণিঝড়, বন্যা, প্রাকৃতিক যে কোনো দুর্যোগে ত্রাণ সহায়তা, জনগণকে উদ্ধার, এসব কাজে পুরা সেনাবাহিনী, আর্মস ফোর্স, আর্মস ফোর্স উভয়েই সম্মিলিতভাবে কাজ করতে পারে। কিন্তু আর্মস অপারেশন, যেখানে ইনফরমেশন আছে ডাকাতি হবে, অস্ত্র নিয়ে যেখানে অপারেশনে যেতে হবে, সেখানে আর্মি সার্ভিস কোরের অপারেশনটা আমি মেনে নিতে পারছি না। মূলত এই ধরনের অপারেশনগুলা পরিচালিত হয় যারা সদস্য থাকে, আনাম কর্নবেট কোর্স কোয়ালিফাইড, এসবি হান্ডিং কোর্স কোয়ালিফাইড, ক্লোজ ব্যাটেল কোর্স কোয়ালিফাইড, ইউনিটে অ্যাভেলেবেল এখন কমান্ডো কোর্স কোয়ালিফাইড সৈনিক, এনসিও, জেসিও অফিসার থাকে, এদের ব্যাটালিয়নে লিস্ট থাকে। এই ধরনের অপারেশনে তাদেরকে মুভ করা হয়। যতদূর সম্ভব, যতটা কাছে গাড়ি নিয়ে যাওয়া যায় ততটা কাছেই গাড়ি নিয়ে যায়। তারপরে শব্দে শত্রু, এনিমি বা অপারেশনের যাদের আমরা ধরতে কট করতে যাচ্ছি, তারা যেন বুঝতে না পারে আমাদের উপরে ধরতে বা অপারেশনে কেউ আসছে, জন্য গাড়ি দূরে রেখে নিকটবর্তী হয়ে তারপরেই হেঁটে অপারেশনের স্থানে যাওয়া হয়। এখানে কিভাবে যাওয়া হয়? প্রথম দুইজন এনসিও থাকে, যাদের শুটিং
পাওয়ার এতটা দক্ষতা থাকে 1.5 থেকে 2, 2.5 বা 3-এর মধ্যে 100 মিটার রেঞ্জের থেকে যে ফায়ারিং করা হয় সর্বোচ্চ 3 বা 4 ইঞ্চির মধ্যে যাদের গ্রুপিং হয়, সেই ধরনের এক্সপার্ট, শক্তিশালী, দক্ষ, আনাম কমব্যাট করা আছে, ক্লোজ ব্যাটেল করা আছে, অ্যাডভান্স এনসিও কোর্স করা আছে, এসবি হান্টিং কোর্স করা আছে, সেরকমের 2 জন এনসিও লেভেলের থাকে। তারপরে থাকে পেট্রোল কমান্ডার, তার সাথে থাকে অপারেটর, তারপরে সৈনিকরা থাকে। সৈনিক বলতে এর ভিতরে জেসিও থাকবে, এনসিও থাকবে। পিছন থেকে 2-3 জনের আগে থাকে একটা পেট্রোল বা অপারেশনের সেকেন্ড ইন কমান্ড। সর্বশেষেও আর একজন এনসিও থাকে পিছন থেকে লিড দেওয়ার জন্য। আমার কিছু কিছু সন্দেহ হয়, যেখানে পেট্রোল কমান্ডার একজন মেজর সাহেব ছিলেন, সেখানে জেসিও ছিলেন, এনসিও ছিলেন। একজন সেকেন্ড লেফটেন্যান্ট 22 সালের শেষের দিকে কমিশন প্রাপ্ত হয়ে ব্যাটালিয়নে যাওয়ার পর সে তো তার একাডেমিক কোরের উপরেই মিনিমাম 6টা কোর্স করতে হয়। সে তো ব্যস্ত থাকে সিনিয়র অফিসারদের দেওয়া নির্দেশ পালনে, নিজের বেসিক্যালি ইউনিট বেসিক নিয়ে ব্যস্ত থাকে। একজন সেকেন্ড লেফটেন্যান্ট সাহেবকে এই অপারেশনে নিয়ে কিভাবে এই মেজর সাহেব এবং এই সৈনিকগুলা তার নিরাপত্তা দিতে ব্যর্থ হইল, এর পিছনের কি রহস্য আমার মাথায় আসে না। একজন ডাকাতের ছুরির আঘাতের আওতার ভিতর, রেঞ্জের ভিতরে একজন অফিসার কিভাবে ঢুকে পড়লেন? এত কাছে একজন অফিসার কেন চলে যেতে পারলেন? সেখানে জেসিও, এনসিও তারা কোথায় ছিলেন? ক্লিনহারের কথা মনে আছে আপনাদের? ক্লিনহার অপারেশনে আনোয়ারা থানা মাদক চোরাচালানের স্বর্গরাজ্য গহিরা সমুদ্র বন্দর, অভ্যন্তরীণ গহিরা বন্দর, গহিরা যে থানার অন্তর্গত আনোয়ারা থানার একটি ঘটনা বলি। ক্লিনহারের সময় মেজর সরোয়ার বাড়ি মাদারীপুর, ক্যাপ্টেন রেজা বাড়ি কুমিল্লা। সরোয়ার আওয়ামী লীগপন্থী, সবাই জানে আওয়ামী লীগের। মেজর রেজা ক্যাপ্টেন রেজা মাদ্রাসার ছাত্র, বাড়ি কুমিল্লায়। ইনফরমাররা যখন ইনফরমেশন নিয়ে আসতো, দুইজনে আলাদাভাবে জানার চেষ্টা করত কোন দলের এই সিন্ডিকেট, মাদক চালানি হোক, অস্ত্র ব্যবসায়ী হোক, যে কোনো ব্যাপারে। যদি আওয়ামী লীগের হতো, নাজমুল সাহেব চেষ্টা করতে এড়িয়ে যাবার। যদি বিএনপি পন্থী হতো, রেজা সাহেব চেষ্টা করতে এড়িয়ে যাবার। তারপরেও বারবার আর্মি হেডকোয়ার্টার, জিওসি চট্টগ্রামের নির্দেশ থাকা অনুযায়ী অপারেশনে যেত। খুব একটা সাকসেসফুল অপারেশন দেখা যায়নি। তখনকার এমপি আখতারুজ্জামান বাবু সাহেবের বাড়িতেও অপারেশন হয়েছিল, কিন্তু যে কোনো কারণেই হোক এসব অপারেশনে খুব একটা সাকসেসফুল হতে পারেনি। বর্তমানে এই অপারেশনের সাথে দুলহাজারার যে ঘটনা, মেজর সাহেবের বাড়ি কোথায়? আমার ভিতরে ঢুকতেই হচ্ছে, যিনি একজন মেজর, অপারেশনের দায়িত্বে যার কাঁধে একজন ফিল্ড অফিসার, তার নেতৃত্বে অপারেশনে গিয়ে একজন উদীয়মান সেনা কর্মকর্তা কিভাবে ডাকাতের এত নিকট, ছুরিকাঘাতের মতো এত ক্লোজে কিভাবে চলে গেলেন? সাথে যে সৈনিক ছিল, যে এনসিও ছিল, সে জেসিও ছিল, যারা, তারা কি করলেন? যুদ্ধের বা এই ধরনের অপারেশনের উদ্দেশ্য 2টি থাকে যখন একটা অপারেশন মুভ করা হয়। এক, ওই যে অপারেশন উদ্দেশ্য করে যাচ্ছে সেটা থেকে সাকসেস হয়ে আসা। 2, নিজের কমান্ডারকে অরক্ষিত রেখে, কোনো কিছুই করা যাবে না, সুরক্ষিত রেখে সমস্ত কিছু কাজ কিভাবে সম্ভব সেটাই করা। আর এই দায়িত্বগুলো থাকে
জেসিও এনসিওদের উপরে। যে কোনো যুদ্ধে জয়ী হওয়ার প্রথম শর্তই তার কমান্ডারকে রক্ষা করা, সে যত ক্ষুদ্র একটি টিমই হোক, যত বড় ধরনেরই একটি টিমই হোক। যেখানে ডাকাতি বা অস্ত্র উদ্ধারে যাচ্ছে সেখানে মিনিমাম একটা প্লাটন মুভ করেছে। এই ৩৩ জন সৈনিকের ভিতরে একজন মেজর, একজন সেকেন্ড লেফটেন্যান্ট, মিনিমাম 2 জন জেসিও, 4 জন এনসিও লেভেলের লোক থাকে। তাদের 3 ভাগের 1 ভাগের দায়িত্বই থাকে অপারেশন কমান্ডারকে সুরক্ষা করা, অপারেশন কমান্ডারের নিরাপত্তা দেওয়া। অপারেশন কমান্ডার বেঁচে থাকলে সমস্ত কিছু সম্ভব। অপারেশনের কমান্ডার কোনো ক্ষুদ্র কিছু হলেও কোনো অপারেশন, কোনো যুদ্ধে জয়ী হয়ে আসা সম্ভব নয়। আমি আর্মি চিফ অফ স্টাফ, সেনাপ্রধান, আর্মি হেডকোয়ার্টারের অপস সবার দৃষ্টি আকর্ষণ করে বিশেষভাবে অনুরোধ করব, হিল ট্যাক্সই হোক বা যে কোনো জায়গায় হোক, আর্মস কালেকশনের যে কোনো অপারেশনে ইনফেন্ট্রিকে যেন মুভ করানো হয়। আর এই ঘটনার পিছনে ব্যর্থতার দায় নিখুঁতভাবে তদন্ত করে বের করে সেনাবাহিনীকে যথোপযুক্ত দক্ষতায় গড়ে ওঠে। এটা সেনাবাহিনীর অভ্যন্তরীণ বড় ধরনের একটি দুর্বলতা। এই দুর্বলতা 15 বছরে কিভাবে সেনাবাহিনীকে ভিতরে ভিতরে ধ্বংস করা হয়েছে তারও একটি প্রতিরূপ আমি মনে করি। সরওয়ার তানজিম তার ঊর্ধ্বতন সিনিয়র কর্মকর্তার নির্দেশ পালন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর যথাযথ চ্যানেল অফ কমান্ড তিনি মেনে গেছেন, কিন্তু তার সুরক্ষা, তার জীবন, তার নিরাপত্তা দিতে যারা ব্যর্থ হয়েছেন, সেই মেজর সাহেব থেকে শুরু করে ওই ব্রিগেড কমান্ডার, জিওসি, সেনাপ্রধান পর্যন্ত এর দায়িত্ব কেউ এড়াইতে পারে না। এর দায়িত্ব সবাইকেই নিতে হবে। এই ক্ষতিপূরণ সম্ভব না একজন জেন্টেলম্যান ক্যাডেট, সেনাবাহিনীর একজন বিএমএ থেকে বের হয়ে আসা কতটা শ্রম, কত অফিসার, জেসিও, এনসিও, শ্রম, মেধা, ঘাম ঝরিয়ে একজন অফিসারকে তৈরি করা, যারা এর সাথে ইনভলভ শুধু তারাই বলতে পারবে। আমি এই অসহনীয় ব্যথা, অপূরণীয় ক্ষতি এর পিছনের রহস্যটুকু বাংলাদেশ সেনাবাহিনী বের করুক। মাদারীপুর আর কুমিল্লার সেই অফিসারদের মতো আত্মদ্বন্দ্ব যেন না হয়। এখনও যদি ঘাপটি মেরে বসে থাকে সেনাবাহিনীর ভিতরে, সেই বিগত সরকারের প্রেতাত্মার কোনো সদস্য দ্রুত বের করে সেনাবাহিনীকে সেনাবাহিনীর জায়গায় নিজ দায়িত্ব পালনে সমর্থক করে তোলা হোক, সেদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে শেষ করছি। আসসালামু আলাইকুম।